গুড মর্নিং। আজকে আমি এই ভিডিওতে মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো কিভাবে সিলেকশন করতে হবে তার একটা পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে মাইক্রো ক্যাপ কোন স্টকগুলোকে বলতে পারি, যে স্টকগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন 50 থেকে 500 কোটি পর্যন্ত, সেই সমস্ত স্টকগুলোকে আমরা মাইক্রো ক্যাপ ক্যাটাগরিতে দেখতে পাই। ওকে, তো এই স্টকগুলো কি ভবিষ্যতে ভালো করতে পারে না? অবশ্যই করতে পারে, কিন্তু সব স্টক কিন্তু ভালো করতে পারে না। তো আমাদের সেই সমস্ত স্টকগুলোকে ফোকাস করতে হবে যার প্রত্যেকটা প্যারামিটার মোটামুটি ভালো বা তার থেকেও ভালো হতে পারে। তো সেই সমস্ত স্টকগুলো যথেষ্ট পোটেনশিয়ালিটি দেখালে তবেই কিন্তু আমরা সেই সমস্ত স্টকগুলোতে আমরা একটু ফোকাস করতে পারি। ওকে, তো প্রথমে গুগলে গিয়ে আপনারা screener.in এটাকে সার্চ করবেন। screener.in-এ আসার পর স্ক্রিনস বলে যেটা আছে সেটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে ক্রিয়েট নিউ স্ক্রিন, এখানে আপনি আপনার পছন্দ মতো সিনট্যাক্সগুলোকে লিখতে পারেন। তো সিনট্যাক্সগুলো প্রথম যে আমাদের যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। তো মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দেন 50 হতে হবে। অ্যান্ড মার্কেট ক্যাপিটালাইজেশন, যেহেতু আমি স্মল ক্যাপ কোম্পানিগুলোকেও কনসিডার করছি, তাহলে স্মল ক্যাপের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি 2000 নিলাম। অ্যান্ড এরপর বাকি যে প্যারামিটারগুলো খুব দরকার পড়ে সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্ত স্টকগুলো প্রাইস টু আর্নিং রেশিও 200-র উপরে আছে। তো সেই সমস্ত স্টকগুলোকে অ্যাভয়েড করতে হবে, কারণ অতিরিক্ত দাম দিয়ে কোনো একটা স্টক বাই করা আমার মনে হয় ঠিক হবে না। তো তার জন্য আমাকে কি করতে হবে, প্রাইস টু আর্নিং রেশিও এটাকে লেস দ্যান 60 করে দিলাম। অ্যান্ড এটা 60 কেন করলাম, এটাও তো ওভার ভ্যালুড। এটার কারণটা হচ্ছে যে কোনো স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ স্টকগুলোতে সবসময় ভোলাটিলিটি একটু বেশি থাকে, বেশি দামে কিনতে হয়। তো সেই কারণে ম্যাক্সিমাম 60 রাখলাম। আপনারা এটা 50 রাখতে পারেন বা 40 রাখতে পারেন। তারপর প্রাইস টু আর্নিং রেশিও গ্রেটার দেন 15 করলাম, অর্থাৎ এই স্টকগুলোর মধ্যে একটা ভোলাটিলিটি থাকবে, তবেই না আমরা প্রফিট করতে পারবো। এরপর যেটা আসবো সেটা হচ্ছে সেলস গ্রোথ, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেলস গ্রোথ আমি এখানে 5 ইয়ার্স নিয়েছি। 5 ইয়ার্স ইজ গ্রেটার দ্যান 15 করলাম। অ্যান্ড প্রফিট গ্রোথটা ইম্পর্টেন্ট। যদি কোম্পানি প্রফিটেবল না হয় তাহলে সেই কোম্পানিতে আপনি কেন ইনভেস্ট করবেন? তো গ্রেটার দ্যান 15। অ্যান্ড ডেট টু ইকুইটি, যে কোম্পানিতে একের বেশি, অর্থাৎ যে পরিমাণ মার্কেট ক্যাপিটালাইজেশন তার তুলনায় যদি বেশি পরিমাণ ডেট হয়ে থাকে তো সেই কোম্পানি ঘুরে দাঁড়ানোর সামর্থ্য থাকে না। তো সেই কারণে ডেট টু ইকুইটি আমি কত রাখবো, লেস দ্যান 1 রাখবো। লেস দ্যান 1। অ্যান্ড প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস টু বুক ভ্যালু এটা 5-এর নিচে থাকবে, অর্থাৎ 5 গুণের বেশি আমি কোনোভাবেই এই স্টক কিনতে রাজি নই। ওকে, আরও সিই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা অবশ্যই 15-এর উপরে হতে হবে। তো এই সমস্ত প্যারামিটারগুলো মোটামুটি আমি ইউজ করে যে স্টকগুলো পাবো সেই স্টকগুলোকে চার্টে অ্যানালাইসিস করে দেখতে হবে এই স্টকগুলো আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে কিনা। তো আলটিমেটলি এই যে প্যারামিটারগুলো, আপনি এখানে পিইজি রেশিও লেস দ্যান 1 করতে পারেন, পিইজি রেশিও গ্রেটার দ্যান 0 করতে পারেন। ওকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আরও একটা জিনিস, মার্কেট ক্যাপ টু সেলস লেস দ্যান 5 করতে পারেন। এগুলো আপনারা জানেন মোটামুটি, তবুও যে মেইন যে টপিকগুলো, যে প্যারামিটারগুলো, সেগুলো কিন্তু আমি ইউজ করলাম। ওকে, এরপর রান দিস কোয়ারিতে আসবো।
রান দিস কোয়ারিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্টক এখানে কিন্তু চলে এসছে। তো এখানে আরও কিছু আমি এখানে কলাম এডিট কলাম অপশানে গিয়ে আমি আমার পছন্দ মতো আরও কিছু কলামকে অ্যাড করেছি। সেখানে দেখুন ইন্ডাস্ট্রি পিই আছে, স্টকের পিই আছে। তো এখানে যদি ইন্ডাস্ট্রির পি থেকে স্টকের পি কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই স্টকটা যথেষ্ট ভালো একটা স্টক হতে পারে। ওকে, তো এটা একটা এক্সাম্পল হিসাবে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে আরও অনেক বিষয় আছে, যেমন ইপিএস। ইপিএসটা খুব ইম্পর্টেন্ট। তো প্রফিট আফটার ট্যাক্স, এটাও দেখুন প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে কিন্তু পজিটিভ আছে। তো এই স্টকগুলো কিন্তু আমরা কনসিডার করতে পারি। তো এখান থেকে আপনারা পরপর স্টকগুলো কি করতে পারেন, পরপর স্টকগুলো অ্যানালাইসিস করতে পারেন। অ্যানালাইসিস করার পর তারপর সেটাকে কিন্তু রাডারে নিয়ে আপনার যে বাইং লেভেল, সেখানে কিন্তু আপনি বাইং করতে পারেন। অবশ্যই আপনার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে এটা সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে তবেই কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন। কারণ মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ এই স্টকগুলো যথেষ্ট ভোলাটাইল হয়ে থাকে, এবং আমরা ধরে নিতেই পারি যে স্টক নিফটি 1% ফল করলে আপনার এই মাইক্রো ক্যাপ কিন্তু 5%, 10% পর্যন্ত ফল করতে পারে। তো সুতরাং সব দিক থেকে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এখানে ইনভেস্ট করা খুবই রিস্কি একটা ব্যাপার। সব রকম প্যারামিটার ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করার পর তবেই কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারেন। তো আমি এখানে কয়েকটা স্টক, দুটো বা একটা স্টক আমি একটু ডিসকাশন করছি। যেমন এখান থেকে প্রথম স্টকটা কি আছে, নিশাস ফিনান্স। এই স্টকটাকে আমরা একটু অ্যানালাইসিস করব, কারণ এই স্টকে প্রতিটা প্যারামিটার দেখুন, প্রতিটা প্যারামিটার কিন্তু যথেষ্ট ভালো। মার্কেট ক্যাপ কত, মার্কেট ক্যাপ 673 কোটি টাকা, অর্থাৎ এটা কিন্তু মাইক্রো ক্যাপ নয়, স্মল ক্যাপ কোম্পানি। তো আমরা এখানে নিশাস নিশাস ফিনান্স সার্ভিস এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর তো স্টকটা বর্তমানে কোথায় ট্রেড করছে, একদম লোতে ট্রেড করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম লোতে ট্রেড করছে। তো এই স্টকের মধ্যে কিন্তু সেরকম পোটেনশিয়াল, টেকনিক্যালি সেরকম পোটেনশিয়াল দেখতে পাচ্ছি না। সুতরাং এই স্টকটা কোনোভাবেই আমরা কিন্তু কনসিডার করব না। তারপর কোঠারি পেট্রোকেমিক্যাল, এই স্টকটা দেখি। কোঠারি পেট্রোকেমিক্যাল আপনারা এইভাবে কিন্তু স্টকগুলো পরপর অ্যানালাইসিস করতে পারেন। কোঠারি পেট্রোকেমিক্যাল কিন্তু যথেষ্ট ভালো একটা স্ট্রেংথ শো করছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ট্রেন লাইন এটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে, এবং এটা যে ব্রেকআউট, অ্যাকচুয়াল ব্রেকআউট, সেটা কিন্তু এখানে শো করছে। কারণটা কি, এখানে যখনই গ্যাপ ডাউন দিয়েছিল, সেল অফ হওয়ার চেষ্টা করলো, তখন কিন্তু একটা বাইং প্রেশার স্টককে হায়ার সাইডে নিয়ে গেল। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এই স্টক কন্টিনিউয়াসলি যখন ফল করছিল, এই জায়গা থেকে আপনি যদি আরেকটা ট্রেন লাইন ড্র করেন, তাহলে কি দেখতে পাচ্ছেন যে এটাকেও কিন্তু ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ এই স্টকের মধ্যে কোথাও একটা ভালো একটা পোটেনশিয়ালিটি দেখা যাচ্ছে। ওকে, তো এই মুহূর্তে যেটা কারেন্ট মার্কেট প্রাইস, সেই জায়গায় যদি একটু দেখা হয়, এটা বর্তমানে একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে, এবং হাইয়েস্ট যে রেজিস্ট্যান্স এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি 191, এটাকে ব্রেক করতে পারলে কিন্তু স্টকের মধ্যে যথেষ্ট মোমেন্টাম আমরা দেখতে পাবো। এবং আমরা উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে কিন্তু এই স্টকেও আমরা কি দেখতে পাচ্ছি, লাস্ট উইকে যথেষ্ট ভলিউম এসেছে, এবং এখানে ব্রেকআউট হয়েছে, সেটা ক্লিয়ার। তো এইভাবে কিন্তু আপনারা স্টক সিলেকশন করতে পারেন মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ এই সমস্ত স্টকগুলোতে। আর একটা স্টক দেখব, এক্সেন্ট মাইক্রোসেল, এই স্টকটাকে দেখব। এই স্টকটাও কিন্তু বর্তমানে তার এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে, যথেষ্ট ফল করে গেছিল, এবং এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে, যেটা দেখা যাচ্ছে। তো আলটিমেটলি এই স্টকটা এর উপরে যতক্ষণ না ট্রেড করছে, ততক্ষণ স্টকের মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আমরা দেখতে পাবো না।
এবং এই স্টকের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে কিন্তু নিয়ারেস্ট একটা রেজিস্ট্যান্স আছে, সুতরাং এই স্টক কিন্তু এই পর্যন্ত যাওয়ার পর আবার ফল করতে পারে, সুতরাং এই স্টককে অ্যাভয়েড করাটাই বেটার। ওকে, আরেকটা স্টক দেখে নিই, প্রিমিয়ার রোড। উইকলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই স্টকটা কিন্তু কনসলিডেট করছে এবং এই স্টকের মধ্যে কিন্তু ভালো পোটেনশিয়াল দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এই রেজিস্ট্যান্সটাকে ফেস করছে, যে কারণে স্টকের মধ্যে এই মুহূর্তে একটা সেল অফ হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ না এই রেজিস্ট্যান্সটাকে, এই একটা রেজিস্ট্যান্স এটাকে ক্লিয়ার ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এই স্টকে কি করব না, কোনো ইনভেস্টমেন্ট থেকে আমরা দূরে থাকবো। সুতরাং এটা কি, এই স্টকগুলো যথেষ্ট পোটেনশিয়াল আছে ফিনান্সিয়ালি, ফান্ডামেন্টালি, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই স্টকগুলো যথেষ্ট ভালো মনে হচ্ছে। কিন্তু কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে বাকি যে প্যারামিটারগুলো আছে ফান্ডামেন্টাল, সেটাকে দেখতে হবে। দেখার পরে কিন্তু আমরা এই স্টকগুলোকে কনসিডার করতে পারি। শুধুমাত্র চার্টে স্ট্রেংথ শো করছে বলেই যে আমরা এগুলোকে কনসিডার করব এমনটা কিন্তু নয়। বাকি সমস্ত প্যারামিটার দেখার পর এবং তারপর চার্টে যদি স্ট্রেংথ দেখতে পান এবং আপনার বাইং লেভেল, আপনার যে ট্রেডিং সিস্টেমটাকে আপনি অ্যাপ্লাই করেন, তার সেখানে যদি ঠিকঠাক ফিট করে তবেই কিন্তু স্টকটাকে কনসিডার করতে পারেন, আদারওয়াইজ কিন্তু করার কোনো দরকার নেই। এই সমস্ত স্টক, আবারও বলছি, আজকে ভালো আছে, কালকে খুব খারাপ হতে পারে, পরশুদিন আরও খারাপ হতে পারে, তার পরদিন হয়তো আবার 10% 15% রিটার্ন দিতে পারে। সুতরাং এই জায়গাটাতে আপনাদেরকে কনফিডেন্টের সাথে কিন্তু ট্রেড করতে হবে, যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকা দরকার এই সমস্ত স্টকগুলোতে ট্রেড করতে গেলে, বিশেষ করে সুইং ট্রেড। কারণ এই স্টকগুলো ভোলাটিলিটি যথেষ্ট বেশি হয়। আপনাদের একটু দেখিয়ে দিই যে কেন এই কথাটি বলছি, ভোলাটিলিটি কেন বেশি হয়। ধরুন এই স্টকে লাস্ট ডে 0.87% পজিটিভ রিটার্ন দিয়েছে, তার আগের দিন দেখুন 11% রিটার্ন দিয়েছে। আবার এখানে দেখুন -4.24% রিটার্ন দিয়েছে। এখানে আগের দিন দেখুন 0.84% রিটার্ন দিয়েছে। তো মোটামুটি এই সমস্ত স্টকগুলোর ভোলাটিলিটি অনেকটা বেশি হয়ে থাকে। ছোট ছোট ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, কিন্তু দেখুন এইসব ক্যান্ডেল 3% 2% করে কিন্তু ফল করছে। আবার যখন আপসাইড মুভ করছে তখন দেখুন 2% 3% করে আপসাইড মুভ করছে। তো সুতরাং এই স্টকগুলোতে কি আছে, এই স্টকগুলোতে ভোলাটিলিটি অনেক বেশি। এবার এই স্টকগুলো শুধুমাত্র কি এইভাবে সিলেকশন করে, বা এখানে আমি যে সমস্ত প্যারামিটার প্রত্যেকটা পজিটিভ আছে বলেই আমি স্টকগুলোকে কনসিডার করলাম শুধুমাত্র অ্যানালাইসিসের জন্য। এবার বাকি যে সমস্ত কাজগুলো আপনাদের করতে হবে সেগুলো কি, সেগুলো ফান্ডামেন্টালটাকে চেক করতে হবে। সুইং ট্রেড মানেই যে শুধুমাত্র টেকনিক্যালের উপর বেস করে যে আমরা ট্রেড নেব এমনটা নয়, আপনাকে কিন্তু টোটাল টোটাল ফান্ডামেন্টালটাকে চেক করতে হবে। ফান্ডামেন্টাল যদি উইক থাকে তাহলে কিন্তু সেই স্টক একটা না একটা সময় ফল করবেই। তো আপনি নেওয়ার পর সেই ফল করার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, কারণ আপনাকে যে জিনিসটা দেখানো হবে সেই জিনিসটা কিন্তু আপনাকে ফাঁসানোর জন্য দেখানো হবে। এটা অ্যাডভাইস বলতে পারেন। যাই হোক, যে কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, তারপরেই কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন। এটা একটা প্রসেস, জাস্ট আর কিছু না। এখানে যে প্যারামিটারগুলো আমি ইউজ করেছি সেগুলোকে চেঞ্জ করতে পারেন, আরও নতুন প্যারামিটার অ্যাড করতে পারেন। যেমন একটা খুব ভালো একটা প্যারামিটার এই মুহূর্তে আমার মাথায় এলো, সেটা হচ্ছে পিওট্রস্কি স্কোর। এটাকে যদি আমি গ্রেটার দ্যান 4 করি তাহলে কিন্তু যথেষ্ট ভালো, আমরা আরও ভালো ভালো স্টক আমরা কিন্তু দেখতে পাবো। যে স্টক পিওট্রস্কি স্কোর যখন 4-এর উপরে থাকবে সেই স্টকে কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন বলতে হবে, যেহেতু স্মল ক্যাপ প্রথমেই কিন্তু কি করে, প্রথমেই কিন্তু একটা ভোলাটিলিটির মধ্যে দিয়ে যায়, তারপরেই কিন্তু সে প্রফিটে আসে এবং আস্তে আস্তে বড় হতে থাকে।
তো সেই হিসাবে পিওট্রসকে স্কোর 4টা রেখেছি। 4 থেকে 6 মানেই হচ্ছে যে মোটামুটি ভালো, অ্যাভারেজের থেকে একটু ভালো বলা চলে ফিনান্সিয়াল কন্ডিশন সেই কোম্পানির। 6-এর উপরে গেলে সেটা খুবই ভালো হয়। তো আমরা 4টা এই কারণেই রাখলাম। যদি আমি আরেকবার চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে যদি আমি 5-এর উপরে রাখি, 6-এর উপরে রাখি, তাহলে কিন্তু খুব বেশি স্টক আমরা পাবো না। ওকে, তো 25টা মতো স্টক কিন্তু পেয়েছি। তো এই 25টা স্টকের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আমরা বলতে পারি যথেষ্ট ভালো। ওকে, তো এর মধ্যে থেকেও আপনি এটাকে কনসিডার করতে পারেন, কোন কোন স্টকগুলো সেগুলো সেগুলো আপনারা কনসিডার করতে পারেন। ওকে, তো মোটামুটি একটা ওভারভিউ দিলাম যে কিভাবে একটা স্টক সিলেকশন করতে হয় মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ এই ক্যাটাগরিতে। তো আশা করি আহ, বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।